শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়াহ্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের প্রতীক হয়ে ওঠা তোফায়েল আহমেদরা হয়ে পড়েন নিজ দলেই এক ঘরে। নেপথ্যে শীর্ষ নেতার একচ্ছত্র ক্ষমতায়ন। রাষ্ট্র সম্মান না দিলেও জনগণ ভোলে না তাদের বীর সন্তানদের। জনতার কাছাকাছি মানুষরাই হয়ে ওঠেন জননেতা। দেশি সমস্যার বিদেশি সমাধান খোঁজাই এখন রীতি। রাষ্ট্রান্তে কাজে আসবে প্রধানমন্ত্রীর নির্দেশনা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। সামাজিক মাধ্যমে প্রায়শই আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের একটি কথা বলতে শোনা যায়, দলে শেখ হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগ আর কেউ নেই, হতেই পারে না। তবে এই কথাটা সম্ভবত সত্য নয়। একজন আছেন, বলা ভালো একদিন আগেও ছিলেন, তোফায়েল আহমেদ, যিনি নিজের সর্বান্তকরণে দলের রাজনীতি ধারণ করেছেন। তবে শেষ মুহূর্তে নিজের দলেই কোণঠাসা হয়ে পড়েন এই নেতা। যদিও স্বাধীন বাংলাদেশের 5.5 দশকে নৌকা প্রতীকেই 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি বিতর্কিত নির্বাচনেও ভোলা 1 আসন থেকে এমপি হয়েছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ 1 দশকের বেশি সময় আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে থাকায় তিনি নিজেকে অবহেলিত মনে করতেন। দলীয় রাজনীতিতে প্রভাব হারানো তোফায়েল আহমেদের মাঝে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল বলে জানান তার ঘনিষ্ঠ একাধিক রাজনীতিক। তবে তারা বলছেন, দলীয় রাজনীতিতে দ্বন্দ্ব কোন্দলের কারণে নিজের অবস্থান নিয়ে হতাশা থাকলেও তোফায়েল আহমেদ আদর্শচ্যুত হননি। তিনি রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে আওয়ামী লীগের রাজনীতিতেই ছিলেন। 1/11 সময় তোফায়েল আহমেদ সহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা আওয়ামী লীগের ভেতরে সংস্কারপন্থী হিসেবে পরিচিত পান। দলীয় সভাপতি শেখ হাসিনার বিরাগভাজন হওয়ার পর তাঁকে সভাপতি মণ্ডলী থেকে সরিয়ে আলংকারিক ফোরাম উপদেষ্টা পরিষদে নেওয়া হয়। এরপর দলে আর গুরুত্ব ফিরে পাননি তিনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর 1981 সালে বিদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং দলের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে তোফায়েল আহমেদও ভূমিকা রাখেন। এরপর থেকে 4 দশকের বেশি সময় ধরে দলের সভাপতি শেখ হাসিনা। দলের ভিতর আলোচনা এমনই যে সভাপতির পদ বঙ্গবন্ধু পরিবারের বাইরে যাবে না, তাই সাধারণ সম্পাদক পদ নিয়েই প্রতিযোগিতা ছিল অন্য নেতাদের মধ্যে। এই পদপ্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন তোফায়েল আহমেদ, কিন্তু পাননি। ফলে তাঁর ভেতর এক ধরনের হতাশা কাজ করত, এমনটাই মনে করতেন দলের অন্য নেতারা। 2024 সালের আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের, আর সে বছর 29 সেপ্টেম্বর মারা যান মোস্তাফিজুর রহমান ফিজার। 2026 সালের 28 মে মারা যান দবিরুল ইসলাম, আর একই বছরের 1 জুন মারা যান তোফায়েল আহমেদ। এই তিনজনের একটা মিল আছে, তিনজনই আওয়ামী লীগের রাজনীতি করেছেন দীর্ঘদিন। তিনজনেই রেকর্ড পরিমাণ নির্বাচনে অংশ নিয়ে কখনো হারেননি। তোফায়েল আহমেদ 9 বার, মুস্তাফিজুর রহমান 8 বার, আর দবিরুল ইসলাম 7 বার এমপি হয়েছেন। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের দবিরুল ইসলাম 2024 নির্বাচনে অংশ নেননি, বাকিটা নিয়ে জয় তুলে আনেন। তিনজনের মধ্যে আরেকটা ভীষণ মিল, তিনজনেই বীর মুক্তিযোদ্ধা। মুস্তাফিজুর রহমানের শেষকৃত্য যখন হয় তখন এক গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে মাত্রই, তাই প্রায় নিভৃতে তার শেষকৃত্য হয়ে যায়। কিন্তু দবিরুল ইসলামের ক্ষেত্রে গল্পটা একটু ভিন্ন। তার জানা যায় হাজারো মানুষের উপস্থিতি এবং প্রকাশ্যে জয় বাংলা স্লোগান শুনে অনেকেই অবাক হয়েছেন। অবশ্য স্থানীয়রা বলছেন, তারা শুধু একজন আওয়ামী লীগ নেতাকে বিদায় দেননি, তারা বিদায় দিতে এসেছেন একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে। কিছুদিন আগে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজাও প্রকম্পিত হয়েছে জয় বাংলা স্লোগানে। বর্তমানে আওয়ামী লীগ নেতাদের ঘৃণা করা যেখানে ট্রেন্ড, সেখানে তোফায়েল আহমেদ ভিন্ন উদাহরণ তৈরি করলেন। না, তার মরদেহ জাতীয় সংসদে নেওয়ার প্রয়োজন মনে করেনি সরকার। যিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশিবার এমপি হয়েছেন, তার জানাজা সংসদের দক্ষিণ প্লাজায় হয়নি, মুস্তাফিজুর রহমান আর দবিরুল ইসলামের মতোই। তবে সামাজিক মাধ্যম বলছে অন্য কথা। দেশের বিপুল পরিমাণ মানুষ স্মরণ করছেন সেই জননেতাকে যার আঙুলি হেলনে আইয়ুব খানের মসনদ হুড়মুড় করে পড়ে গিয়েছিল। একজন বীর, যিনি জনতার নেতা হয়ে উঠেছিলেন, জননেতা হয়ে উঠেছিলেন। রাষ্ট্র তার দায়িত্ব পালন না করলেও জনগণ তাদের নেতাকে ভোলেনি। জনগণের জন্য রাজনীতি একজন নেতাকে জননেতায় পরিণত করে।
যার আর রাষ্ট্রীয় স্বীকৃতির প্রয়োজন পড়ে না। বাংলাদেশে ছোটখাটো বিষয় শিখতে কর্মকর্তাদের বিদেশ সফর নতুন কোনো ঘটনা নয়। এর আগেও আমরা দেখেছি কর্মকর্তারা পুকুর কাটা, খিচুড়ি রান্না শেখা বা বাজার করা শেখার জন্য বিদেশ ভ্রমণে গেছেন। এসব ক্ষেত্রেও শীর্ষ কর্মকর্তারাই গেছেন, ব্যবহারিকভাবে যাদের এসব কাজের সঙ্গে ন্যূনতম কোনো সম্পর্কই নেই। তবে এবার এতে কিছুটা বাঁধা পড়েছে। 5 জন কর্মকর্তা সহ মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যেতে চেয়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত চৌধুরী। তাতে বাদ সেধেছেন খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তাদেরকে সন্ধ্যার পর কোনো নর্দমা বা ডোবার ধারে বসে থাকার পরামর্শ দিয়েছেন। তার মতে মশার নিরাপদ এসব আশ্রয়ের পাশে 30 মিনিট সময় কাটালেই মাথায় মশা মারার অনেক উদ্ভাবনী আইডিয়া আসবে। দেশীয় সমস্যার দেশীয় সমাধানের বিকল্প আসলেই নেই। প্রায়শই আমরা দেখি একেবারে স্থানীয় সমস্যার সমাধান খুঁজতে বিদেশি পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। এর ফল অধিকাংশ সময়ই ভালো হয় না, উল্টো ব্যয়বহুল নানান প্রকল্প সমস্যা আরও বাড়িয়ে তোলে। সেই হিসাবে এই নর্দমা সমাধান হতে পারে বহু প্রশ্নের উত্তর। পহেলা জুন সোমবার এক ফোনালাপে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধির জোরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর ক্ষোভে পেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ওই কথোপকথনে অশালীন শব্দও ব্যবহৃত হয়েছে। 2 জন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত তৃতীয় একটি সূত্র অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে। সোমবার এ ফোনালাপের আগেই লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিবাদে আমেরিকার সঙ্গে আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল ইরান। একজন মার্কিন কর্মকর্তা জানান, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে বোমাবর্ষণের হুমকি বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মহলে ইসরায়েল আরও বেশি একঘরে হয়ে পড়বে। 2টি সূত্র জানায়, ট্রাম্প নেতানিয়াহুকে মনে করিয়ে দেন যে তার সাহায্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী এখনও জেলের বাইরে আছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার সময় তাকে সমর্থন দেওয়ার দিকে ইঙ্গিত করেছেন ট্রাম্প। 2টি সূত্র জানায়, একদিনের ফোনালাপে নেতানিয়াহুকে উন্মাদ বলেন ট্রাম্প। তার বিরুদ্ধে অকৃতজ্ঞতার অভিযোগও তোলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গে বৈরুতে হামলা চালানোর ইসরায়েলি পরিকল্পনায় আপাতত রাশ টেনেছেন তিনি। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি বৃদ্ধি এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহিত করার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। গত মাসে দেশে 342 কোটি 50 লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের এক সময়ের তুলনায় 15.34% বেশি। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ডলারের সরবরাহ এবং সামষ্টিক অর্থনীতিতে স্বস্তি ফিরতে সহায়তা করছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 24 থেকে 31 মে পর্যন্ত মাত্র 8 দিনে দেশে 44 কোটি 89 লাখ 70 হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর ফলে পুরো মে মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে 342 কোটি 50 লাখ 30 হাজার ডলার। এর আগে 2025 সালের মে মাসে দেশে এসেছিল 296 কোটি 94 লাখ 60 হাজার ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে মে মাসের রেমিট্যান্স বেড়েছে প্রায় 45 কোটি 56 লাখ ডলার বা 15.34%। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। শক্তির গভীরতায় পর্তুগাল অন্যতম সেরা দল হলেও অনেকেই তাদের শীর্ষ ফেভারিট ভাবছেন না। তবে দুনিয়াতে না থেকেও পর্তুগাল দলের বড় অনুপ্রেরণা হয়ে আছেন গত বছর সড়ক দুর্ঘটনায় প্রয়াত ফুটবলার দিয়াগো জটা। তাঁর স্মৃতি ও প্রেরণাকেই এবার বিশ্বকাপ জয়ের মূল শক্তি মানছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও মিডফিল্ডার রুবেন নেভেস জানান, জটার প্রতি ভালোবাসা ও আবেগ তাঁদের ট্রফি জয়ের জন্য বাড়তি শক্তি যোগাবে। দলটির একমাত্র লক্ষ্য সব চাপ সামলে জটার স্মরণে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জন করা। দলে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী একাধিক তরুণ ও অভিজ্ঞ তারকা থাকায় প্রত্যাশার চাপকে তারা স্বাভাবিকভাবেই নিচ্ছে। 1966 সালে তৃতীয় ও 2006 সালে চতুর্থ হওয়া পর্তুগাল এবার ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে মরিয়া। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।